একটা ভয়ানক কোম্পানি। ভয়ানক কেন বলবো, তার বেশ কিছু অদ্ভুত কারণ রয়েছে, সেই পয়েন্টগুলো বলা। একটা কোম্পানি যদি সেলসই কমে যায়, সেলস দেখা যাচ্ছে আস্তে 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 শেষ হচ্ছে, অথচ নেট প্রফিট বেড়ে চলেছে, রিটার্ন অন ইকুইটি বেড়ে চলেছে, কি করে সম্ভব হচ্ছে? এটা কি ধরনের, মানে ভিতরে কায়দা কি রয়েছে সেগুলো বোঝা রয়েছে। বেশ কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কোম্পানিতে এন্ট্রি নিচ্ছে, অথচ কোম্পানিতে ডিআইআই কিছুটা মানে ব্যাক রয়েছে, ব্যাকফুটে। ফান্ডামেন্টালি অ্যানালিসিস করবো, ভালো মন্দ দুদিকে বলবো। আর একটা জিনিস বলার রয়েছে, কোম্পানিটার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের উপরে কাজ করছে কোম্পানি। বেশ কিছু পজিটিভ পয়েন্ট নজরে আসছে, সেগুলো নিয়ে কথা বলবো। ভয়ানক কোম্পানি বলা যেতে পারে। কেন ভয়ানক কোম্পানি কথাটা বললাম সেটা বলবো। কোম্পানি খুব প্যানিকড অনেকে। আমাকে বেসিক্যালি এই ধরনের কোম্পানিগুলোতে বেশি ধাক্কা আসে, যেগুলো মনে করে থাকে কোম্পানিগুলো থেকে, যারা আমার অনেকে, মানে এখানে যে বেশ কয়েকজন ক্লায়েন্ট রয়েছে, কাস্টমার রয়েছে, তারা অনেকে এই ব্যাপারটা নিয়ে বলছে যে কোম্পানিটা কিচ্ছু পারফিট দিচ্ছে না, অথচ কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে। তাহলে সবকিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। আমি এই কোম্পানির কথা বলছি। কোম্পানিটা কিন্তু দুরন্ত কোম্পানি। কোম্পানিটার লজিস্টিকের উপর কাজকর্ম করা কোম্পানি, কিন্তু কোম্পানি এমন কিছু নেগেটিভ পয়েন্ট আমি দেখছি যেগুলো কিনা আমাকে ভাবাচ্ছে। যেরকম আজকের এই মার্কেট সিচুয়েশনে, যেখানে নিফটি কিন্তু পতন অব্যাহত, আগের বারও দেখেছি এখনো পতন অব্যাহত, তার সঙ্গে দেখতে পাচ্ছি সেন্সেক্সেও বেশ কিছুটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগছে সেটা হচ্ছে কোম্পানিটা এতটা পড়ছে কেন। যদি আমি কোম্পানি ক্ষেত্রে বলি, কোম্পানিটা কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসের উপর কাজ করছে। কোম্পানিটা অয়েল অ্যান্ড গ্যাস, এবারে কোম্পানি একটা লিডিং অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কেমিক্যাল সেক্টরের কোম্পানিটা কাজ করে, যে নাম হচ্ছে AEGIS লজিস্টিক্স। আমাকে একাধিকজন এর জন্য বলেছিল, রিকোয়েস্ট করেছিল, তাই কোম্পানির নামটা প্রথমে বলে নিলাম। এবার আসবো সেকেন্ড ঘটনার দিকে, কোম্পানিটা ফান্ডামেন্টাল দিকে। ফান্ডামেন্টালে কোম্পানি কিন্তু রয়েছে 22,300 কোটির লার্জ ক্যাপ কোম্পানি। পি রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও 29। আমি যদি আমাদের ইন্ডাস্ট্রিজ থেকে 29.1, মানে খুব একটা কিছু তেমন ব্যাপার না। প্রোমোটারের সংখ্যা রয়েছে 58.1% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13 রয়েছে, রিটার্ন অন ইকুইটি রয়েছে 15। কি সেগুলো ওই চ্যানেলে দেখে নিতে পারো। সেলস গ্রোথ কিন্তু কিচ্ছু নেই। এই পয়েন্টগুলো কিন্তু ভাবানোর ব্যাপার রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সেলস গ্রোথ। সেলস গ্রোথ হচ্ছে -1.62%। বিগত 5 বছর ধরে যদি আমরা সেলস গ্রোথটাকে নিয়ে দেখতে থাকি, তাহলে দেখবো একটা ভয়ানক পরিস্থিতি। সেলস গ্রোথ কিন্তু 1.62%, এটা কিন্তু মাইনাস হয়ে আছে, কোনো সেলস নেই। তাহলে বুঝতে পারছো কেন ভয়ানক কথাটা বলছি। যদি সেলস না থাকে, প্রফিট আসবে কি করে? অত অদ্ভুত কাণ্ড, প্রফিট চলে এসছে কোম্পানির কাছে, প্রফিট রয়েছে। প্রফিটটা কি করে এলো সেটা একটা ব্যাপার। অপারেটিং প্রফিট মার্জিনে একটা প্রফিট দেখতে পাচ্ছি আমরা। আরেকটা ব্যাপার নিয়ে কথা বলার রয়েছে, সেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা। প্রোমোটারের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আমরা 58.1% প্রোমোটার হোল্ডিং। কোম্পানিটা কিন্তু দেখা যাচ্ছে ফান্ডামেন্টালি বেশ কয়েকটা উইকনেস দেখা গেছে, যে কারণে বললাম সেলস গ্রোথ কম। অথচ একটা ব্যাপার এখানে শেখার রয়েছে, প্রতিটা জায়গাতে শেখার রয়েছে। যেখানে সেলস তোমার মাইনাস, সেলস ডাউন হয়ে গেছে, সেখানে কি করে প্রফিট বাড়ছে, এইটা জানতে গেলে কিন্তু একটুখানি হিসেব রাখতে হবে। কিসে হিসেব রাখতে হবে? হিসেবটা হচ্ছে আমাদের মার্জিন, প্রফিট মার্জিন ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে। এইটা না বুঝলে কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার ক্লিয়ার হবে না। মানে আমি যেটা বলছি, যদি এই মুহূর্তে কোনো কোম্পানি ক্ষেত্রে যেখানে আমি দেখতে পাচ্ছি আমার সেলস আমার ডাউন হয়ে গেছে, সেখানে প্রফিট কিন্তু বাড়ছে। অর্থাৎ সেলসের ক্ষেত্রে আমি আগে যখন আমার সেলস ছিল 2024 সাল, সেখানে আমার মোটামুটি এখান থেকে আমার সেলস গ্রোথ ছিল, এখানে আমার রয়েছে 100 টাকা বিক্রি করতাম, প্রফিট তখন আমার ছিল 10 টাকা। ঠিক আছে, তাহলে 10% মতো মোটামুটি প্রফিট থাকছে। পরের বারে 2025 সালে আমি কি করলাম, আমি এখানে আমার সেলসটা কিন্তু বাড়লো না, সেলসটা কিন্তু কমে গেল, সেলস হলো 80 হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি এমন ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করলাম, বা এমন লজিস্টিক কিছু দূর দূরান্তে পাঠালাম, এমন কিছু প্রোডাক্ট পাঠালাম যার মার্জিন ক্যাপাবিলিটি বেটার। অর্থাৎ দেখা গেল 10% হয়ে যে প্রফিটেবিলিটি আসতো, এখানে প্রফিটটা বেড়ে গিয়ে হয়ে গেল 40 টাকা। রাইট? তার ফলে দুটো জিনিসে কিন্তু ইম্প্যাক্ট পড়লো। 1 নাম্বার ব্যাপার যেটা, সেটা দাঁড়ালো কিন্তু আমাদের রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি বলতে কি বোঝায়?
মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, এখানে খুবই সংক্ষেপে, তাও একটু না বললে ব্যাপারটাকে বুঝতে পারবে না। নেট প্রফিট যেটা রয়েছে আর আমাদের যে টোটাল ইকুইটি রয়েছে সেই ব্যাপারটা এখানে লক্ষ্য রাখো। নেট প্রফিট কিন্তু বেড়ে গেছে, 10 ছিল 40 হয়ে গেল। আর ইকুইটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ছিল 100 হয়ে গেল 80। তার মানে আগের ক্ষেত্রে আমি যদি ধরতাম সেখানে 10/100 আমার আসতো, তার মানে মোটামুটি 10% আমি ধরে ফেলতাম মার্জিন। এক্ষেত্রে আমার কত দাঁড়ালো বলো, 25% হয়ে গেল এখানে আমার রিটার্ন অন ইকুইটি। অর্থাৎ রিটার্ন অন ইকুইটি কিন্তু অনেক বেটার হয়ে গেল। নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিটের ক্ষেত্রে নেট প্রফিট বাড়লো, সেলস কিন্তু ঘটে গেল, মানে নেমে গেল। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি কোম্পানিটার ক্ষেত্রে এটা কিন্তু একেবারে সেই জায়গায় ভয়ানক বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে কোম্পানিটার সেলসটাকে কনসেন্ট্রেশন রেখেছি, আরও বেটার জায়গায় যাবে, ভালো কথা। এর সঙ্গে আমি যেটা মনে করছি বা আমরা যেটা ভাবছি তার সঙ্গে কিন্তু যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও ঠিকঠাক ভাবছে। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে থেকে প্রোমোটার হোল্ডিং 58.10%, আর আমাদের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ওরাও কিন্তু কিনছে কম বেশি, যাই হোক মোটামুটি কিনেছে, 17.07% হয়েছে। ডিআইআই কিছুটা বিক্রি করেছে 5.41, আর পাবলিকের কাছে 18.64% রয়েছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের মোটামুটি কোম্পানি সম্পর্কে বক্তব্য। কোম্পানিটার অয়েল এবং রিলেটেড যে সমস্ত গ্যাস, কেমিক্যাল ব্যাপার এগুলোর উপর কাজ করছে। এখন এই যে সিনারিও দাঁড়িয়েছে, এইসব কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি বাড়বে। তার কারণটা কি? কারণ হচ্ছে একটা ক্রাইসিস, একটা আমরা মিডল ইস্টে যে ক্রাইসিস চলছে, ইরান ইসরায়েলের সঙ্গে একটা বড় যুদ্ধ, ইউএস এর মাঝখানে ঢুকে নাক গলানো, এবং তার পরবর্তীকালে আমাদের যে স্ট্রেট অফ হরমুজ সেখানে গিয়ে একটা জাহাজে বাধাপ্রাপ্ত হওয়া, তেলের একটা প্রবলেম। এইসব কোম্পানিগুলো অয়েল পরিশোধন করে যে কোম্পানি, তাদের এখন প্রফিটেবিলিটি বাড়ার কথা। কারণ যেগুলো তেল রয়ে গেছে, যে যারা তেল নিয়ে আসছে, দুটো জিনিসকে ভাবো, একটা কোম্পানি, একদল কোম্পানি তেল বাইরে থেকে নিয়ে আসছে দেশে, আরেকদল কোম্পানি সেই তেলটা পরিশোধন করছে। এর কাজ হচ্ছে পরিশোধন করা। তার মানে এর ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রফিটেবিলিটি জায়গা আসতে পারে। কিন্তু এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে সবসময় আমি যেটা বলি, এগুলো কিন্তু একটা সাইক্লিক অর্ডারে যায়, ইকোনমি সাইক্লিক অর্ডার, যেটার আলটিমেট মোদ্দা কথা সবসময় প্রফিট দেবে না। যখন দেবে হিউজ দেবে, আর যখন দেবে না তখন অনেকটা পড়ে যাবে। তো এই হিসেব করে কিন্তু আমাদের এগোতে হবে। তো আজকে আমার অনেক বন্ধুর রিকোয়েস্টে, সাবস্ক্রাইবার রিকোয়েস্টে আজকের ভিডিওর মূল বক্তব্য রয়েছে। আমি যে কোম্পানির কথা বলছি এই জিআইএস কিন্তু একটা দুরন্ত কোম্পানি, অথচ ভয়ানক কোম্পানি। ভয়ানক বলার পিছনে বেশ কিছু কারণ ছিল। যেরকম সেলস বাড়ছে, প্রফিট নেই, রিটার্ন ইকুইটি বাড়ছে, প্রফিট নেই। কেন হচ্ছে এটা, সেটা নিয়ে জানার ব্যাপার ছিল। আমরা এছাড়া জানলাম কোম্পানিটার অ্যানালিসিস করলাম, ফান্ডামেন্টাল দেখলাম, ফান্ডামেন্টালে দু একটা পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টগুলো ঠিকঠাক রয়েছে। প্রোমোটার আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে, বেশ কিছু অর্ডার ছোট বড় আসছে, এইগুলো একটা ম্যানেজমেন্ট তরফ থেকে একটা পজিটিভিটি দেখাচ্ছে। ম্যানেজমেন্ট যে এক্সপেকটেশন রাখছে সেখানে একটা বুলিশ ট্রেন্ড রাখছে, কিন্তু আলটিমেটলি এখনো অরিজিনাল বুলিশনেস আর বুলিশ ট্রেন্ড আসা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে।